বন্ধুরা, আসসালামু আলাইকুম। দু একটা ছোট্ট মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রসঙ্গ ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ। আমেরিকা পুরো বিশ্বে গতানুগতিকভাবে যেভাবে এতদিন যুদ্ধ করে কোনো দেশকে পর্যদস্ত করে শাসন ব্যবস্থার পরিবর্তন করে অভ্যস্ত, আপাতত নিশ্চিত বলা যায় ইরানে তারা সেই পদ্ধতিতে সফল হয়নি। ইরানে এয়ার স্ট্রাইক করে বরং ওরা বিপর্যস্ত হয়েছে নিশ্চিত বলা যায়। কারণ এখানে এসে তারা তাদের মধ্যপ্রাচ্যের 27টা প্রতিরক্ষা ঘাঁটি, তাদের বিমান, তাদের যুদ্ধ জাহাজ, তাদের অস্ত্র ঘোলা বারুদ সৈন্য সামন্ত, মানে ফকির হওয়ার আর বাকি নেই, ফতুর হয়ে গেছে বলা যায়। ইনফরমেশন শেয়ার করার আগে জাস্ট একটা প্রেক্ষাপট বলি। আসলে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো জাতি যদি কোনো আদর্শকে ধারণ করে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ যাই করুক না কেন, আসলে তাদেরকে পরাজিত করা কঠিন। ইরান হলো এমন একটা জাতি যারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইনের আদর্শকে ধারণ করে এ জাতি 600-700 বছর চলছে। সেই জাতিকে, সেই জাতির একতা ঐক্য বিনষ্ট করা সত্যি অনেক কঠিন। কারণ যে জাতি জানে তারা এই যুদ্ধে নিহত হলে তারা শহীদ, সে জাতিকে পরাস্ত করা সত্যি কঠিন। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর অতর্কিত হামলা করে বসে। ইরান কিছু সময় নিলেও তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করে 28শে ফেব্রুয়ারি থেকে আজকে 30শে মার্চ শেষ, প্রায় 1 মাস ব্যাপী যুদ্ধ হলো। এবং এই যুদ্ধে নিরপেক্ষ জায়গায় যদি ক্যালকুলেশন করা হয়, নিশ্চিত জয়ের পাল্লা ইরানেরই বেশি। কারণ ইরানের পারমাণবিক স্থাপনা আয়াতুল্লাহ আল খামিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করলেও ইরানের শাসন ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ রণকৌশল সব দেখে মনে হচ্ছে ইরানের বিগত দিনের চেয়ে ইরান এখন আরো বেশি সুসংগঠিত এবং আরো বেশি আক্রমণাত্মক। এই যখন অবস্থা, আমেরিকার রক্ষণশীলদের একটা সমাবেশে গিয়ে ক্ষমতাচ্যুত শাসক শাহের ছেলে রেজা পাহলাভি বলল, মেক ইরান গ্রেট এগেইন। এর অর্থ হচ্ছে আমেরিকা ইরানে হামলা করছে, ইরানের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে,
শত শত লোক হত্যা করছে। আর রেজা পাহলভি বলছে মেক ইরান গ্রেট এগেইন। তার মানে সে মনে করছে এই যুদ্ধ সঠিক, এই যুদ্ধের মাধ্যমে যদি শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারে তাহলে সে এসে ক্ষমতায় বসবে এবং সে নতুন করে ইরানকে তৈরি করবে এবং ইরান হবে মহান। তো এটা আসলে ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এটা কতটুকু যুক্তিযুক্ত হলো আমার কাছে ঠিক তেমন যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, বরং রেজা পাহলভি নিজের মুখোশ ও চরিত্র এবং তার মূল লক্ষ্য উদ্দেশ্যকেই যেন সে বহিঃপ্রকাশ করলো আমেরিকার রক্ষণশীলদের জন্য সবাই। 2 নম্বরে হলো এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালী কিন্তু শতভাগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এই হরমুজ প্রণালী থেকে প্রতিটা ট্যাঙ্কার থেকে যদি ইরান 20 লাখ ডলার করে টাকা আদায় করে তাহলে মাসে দাঁড়াবে প্রায় $80 কোটি বেশি। চিন্তা করা যায় ইরানের অর্থনৈতিক অবস্থা শুধু এক হরমুজ প্রণালী দিয়েই চাঙ্গা হয়ে যাবে। আপনাদের মনে থাকার কথা, সুয়েজ খাল থেকেও কিন্তু টুল আদায় করা হয়, কিন্তু সেই টুলের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ টুল হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে। 1956 সালে যখন সুয়েজ খাল সংকটের কথা আসে তখন কিন্তু এই পৃথিবীর পরাশক্তি ছিল ব্রিটেন এবং এই সুয়েজ খাল সংকট থেকেই কিন্তু প্রথম এবং শেষ ব্রিটিশদের শাসন ব্যবস্থার কফিনে প্যারেকটা ঢুকে দেওয়া হয় এবং এই সুয়েজ খাল থেকে যখন এই ভৌগোলিকভাবে ব্রিটেনকে পর্যদস্ত করা হয় এবং সেই থেকেই কিন্তু আপনার ব্রিটিশদের সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ব্রিটিশদের সাম্রাজ্যের পতনের পর 7 দশক পর, মানে 70 বছর, অলমোস্ট 70 বছর পর এসে দেখা যাচ্ছে আবার সেই হরমুজ প্রণালী, মানে আরেক খাল। এবং বিশেষজ্ঞরা কিন্তু এখন অ্যাজাম্পশন করছে, বলা বলি করছে আমেরিকার যে শাসন ব্যবস্থা, আমেরিকার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন হয়তো বা এই সুয়েজ খাল থেকে যেমন শুরু হয়েছিল ব্রিটেনের, ঠিক হরমুজ প্রণালী থেকেই শুরু হবে ইউনাইটেড স্টেটের সাম্রাজ্যের পতন। কেন? এই হরমুজ প্রণালীর কারণেই ইউরোপীয় ইউনিয়ন, নেটো, এশিয়া, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশ এখন আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তাদের তেল লাগবে, তাদের জ্বালানি লাগবে। সুতরাং ইরানের সাথে ঝামেলা করে তারা ঝামেলা করতে রাজি না। আমি খুব অবাক হব না এই যুদ্ধ থেকে যদি ইরানের কলা কৌশলের কাছে আমেরিকার চরম পরাজয় হয় এবং এইখান থেকে যদি আমেরিকার সাম্রাজ্যের পতন শুরু হয়। কেননা ইরানের যুদ্ধ কি সত্যিকার অর্থে শুধু ইরানের যুদ্ধ? এই ইরানের যুদ্ধ, ইরানের সাথে কে আছে? ইরানের সাথে আছে হলো চীন, যে কমপ্লিট লজিস্টিক সাপোর্ট সব কোটা দিচ্ছে। একদিনে 18টা কার্গো বিমান চীন থেকে ইরানে যাওয়া ছোটখানি কথা না। ইনফরমেশন টেকনোলজির যে ইন্টেলিজেন্স সাপোর্ট পুরোটা দিচ্ছে রাশিয়া। রাশিয়া এবং চীন খুব ভালো করেই জানে এই যুদ্ধে যদি ইরান হেরে যায়, হেরে যাবে চীন রাশিয়া হোক। এবং
তখন মার্কিনীদের দুঃসাহস আরো বেড়ে যাবে বহুগুণে। যেমনি করে বেডরুম থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক উঠিয়ে নিয়ে গেল দস্যুতার মতো আচরণ করে। আগামী বিশ্ব কি এইভাবে চলবে, নাকি জবাবদিহিতার মধ্যে, আইনের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে চলবে? ঠিক সেই প্যারামিটারটাই নির্ধারণ করা হবে ইরান ইসরায়েলের যুদ্ধে। আমি খুব অবাক হব না যদি এই যুদ্ধে পর আমেরিকার সাম্রাজ্যের পতন ধীরে ধীরে শুরু হয়। আর সত্যিকার বলতে কি, শুরু হয়েই গেছে। কারণ ইরানে মধ্যপ্রাচ্যের 27টা ঘাঁটিতেই ইরান আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করছে এবং 27টা ঘাঁটিকেই তছনছ করে দিছে। মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলি তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, সৈন্য, অস্ত্র যা ছিল সব কটাতে হামলা করে তছনছ করে দিয়েছে এবং হরমুজ প্রণালী ইরান দখল করে নিয়েছে। যে আরব বেঈমানগুলি দুতালিয়া করতো, মানে ইরানের সাথেও কথা বলতো আবার আমেরিকার সাথেও তাল মিলাইতো, সে আরব শয়তানগুলি এখন চুপসে গেছে। ইউরোপের বহু দেশ যেমন ইতালি, তাদের কার্যক্রম, তাদের দূতাবাস বন্ধ করে তাদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে চলে গেছে। পোল্যান্ডের সরকার প্রধান বলল যে পুরো পৃথিবীর জন্য আমেরিকা আজকে বিপজ্জনক। নেটো আমেরিকার সাথে হয়ে আইসা ইরানে আক্রমণ করতে এখন আর আসে না। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলছে যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ ইরান তোমাদের, সুতরাং তোমাদের যুদ্ধ তোমরা একা চালাবা। এশিয়ার যারা নেতৃস্থানীয় দেশ লাইক চীন, জাপান, ভারত, পাকিস্তান, কোরিয়া, উত্তর কোরিয়া পারমাণবিক বোম নিয়ে রেডি, যে তুমি যদি ইরানে পারমাণবিক বোম ফেলাও আমিও তোমার উপরে ফেলাবো। চীন আমেরিকাকে হারানোর জন্য যত ধরনের লজিস্টিক সাপোর্ট লাগে, টেকনোলজিক্যাল সাপোর্ট লাগে, সায়েন্টিস্ট দিয়ে, সমর বিশেষজ্ঞ দিয়ে সাপোর্ট দিচ্ছে কাকে? ইরানকে। ভারত এই ক্ষেত্রে, কারণ ভারতের ইরানের সাথেও সম্পর্ক ভালো, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো, এই জন্য নিউট্রাল পজিশন বজায় রাখার চেষ্টা করছে। পাকিস্তানের শাহবাজ যদিও আমেরিকার চাটুকার, কিন্তু এই ক্ষেত্রে চাটুকারিটা বন্ধ রাখছে। শ্রীলঙ্কা আমেরিকার জাহাজ ভিড়তে দেয় নাই। বলতে গেলে এশিয়াতে তাদের যে মিত্ররা ছিল নামে ভেনামে, জাপান ইয়েনের মাধ্যমে, মানে চীনা মুদ্রার মাধ্যমে ইরান থেকে তেল কিনে সুয়েজ খাল দিয়ে নিয়ে আসতে হচ্ছে। থাকলোটা কি? পরাজয় তো মুখ দিয়ে বললে হয় না, ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসে যে আসলে এই যুদ্ধের বর্তমান অবস্থা কি, এই যুদ্ধে জয় পরাজয় কার মাধ্যমে হচ্ছে, কে কতটুকু আগায় আছে, কে কতটুকু পিছিয়ে আছে। হ্যাঁ, ইরানের অনেক ক্ষতি হয়েছে, মানে ভবন, তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিভিন্ন জায়গায় তারাও হামলা করছে, কিন্তু দিন শেষে ক্ষতিটা বেশি কার? আমরা গাজার দিকে গত বছর 2025-এ যে আমরা গাজার চিত্র দেখছি, সেই চিত্র আমরা এখন ইসরায়েলে দেখতেছি। যদিও ইসরায়েল তাদের দেশের ক্ষয়ক্ষতি প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রাখছে, তবু ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন যে রিপোর্টগুলি আসতেছে, যে সিনারিগুলি আসতেছে, তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের কিন্তু আর একটা গাজা হয়ে গেছে অলরেডি। কারণ এই ইসরায়েল কিন্তু এক সময় বলছিল যে তাদের আকাশে পাখি উঠতে পারবে না, সেই ইসরায়েলের আকাশে এখন পাখি না,
ইরানের ম্যাক্সিমাম মিসাইল, ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন ইসরায়েলের ভূমিতে, ইসরায়েলের বিভিন্ন টার্গেটেড এরিয়াতে যে অ্যাটাক করতেছে। ইসরায়েল কিছুই করতে পারতেছে না, বলতে গেলে ইসরায়েলের আকাশ এখন পুরা নিয়ন্ত্রণে ইরানের। সুতরাং এই যুদ্ধে এই পর্যন্ত ইরান বহু বহু দূর এগিয়ে আছে। যুদ্ধে যদি ইরান আমেরিকা এগিয়ে থাকতো, তাইলে আমেরিকা স্থল হামলার পরিকল্পনা করতো না। ইরানে এখন স্থল হামলা করবে আমেরিকা। তো ইরানের স্পিকার বলছে আসো, আমরা অপেক্ষা করছি। বুঝতে পারছেন প্রস্তুতি কতটুকু? বলছে যে আমরা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ব। আল্লাহ এই যুদ্ধকে রহিত করুক, আমেরিকাকে ধ্বংস করে দিক তাদের এই অপকর্মের জন্য। তাদের দুঃসাহসিক স্বৈরাচারী মনোভাব চিরতরে বিলীন হোক, এই কামনা করি। আসসালামু আলাইকুম।